আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম তাসকিন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। জি তাসকিন ভাই, প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, গতকাল পুঁজিবাজার বিষয়ক যে টাস্কফোর্স রয়েছে তারা তাদের সুপারিশ পেশ করেছে আইপিও রিলেটেড, কিন্তু ওই আইপিও রিলেটেড একটি ইস্যু আছে যেটা আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের সাথেও কিছুটা প্রভাব ফেলতে পারে। ১,০০০ কোটি টাকার বেশি কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, ১,০০০ কোটি টাকা বা তার বেশি, সেক্ষেত্রে পরবর্তীতে পুঁজিবাজার থেকে অর্থায়ন করতে হবে, অর্থাৎ ব্যাংক থেকে নেওয়া যাবে না। এই নিয়মটি যদি কার্যকর করা হয়, এটি সুপারিশ এসছে, তাহলে কি আসলে বাংলাদেশে অর্থনীতিতে ভালো প্রভাব পড়বে কিনা? এটা অবশ্যই একটা ওপেন মার্কেট ইকোনমিতে কোনো অবস্থাতে বাধ্যবাধকতা করার তো কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। আপনার বাংলাদেশে ১,০০০ কোটি টাকার উপরে লোন নিয়ে বেশ কিছু কোম্পানিজ আছে যারা খুব সাকসেসফুলি ব্যক্তি মালিকানাধীন ব্যবসা করে যাচ্ছে। জি আপনি আপনি বাধ্য কেন করবেন, বা আপনি তো এটা কোনোভাবেই করতে পারেন না যে বাধ্যবাধকতায় আমি যদি সাকসেসফুলি প্রপারলি সিকিউর করে সিকিউরিটি দিয়ে আমি যদি ১,০০০ কেন ৫,০০০ কোটি টাকা লোন নেই, আমি কিসের জন্য আমি আমার এই ব্যক্তি মালিকানাধীন কোম্পানি আমি শেয়ার হোল্ডারদের কাছে ছেড়ে দিই? জি সো এই দিকে এইভাবে বাধ্য না করে আপনাদের অ্যাকচুয়ালি আমাদের পুঁজিবাজার সংস্থাকে কিন্তু বের করা উচিত যে কেন ভালো ভালো কোম্পানিরা উদ্বুদ্ধ হচ্ছেন। আপনি ওই সেক্টরটা করেন, ওখানে এখনো কিন্তু অনেক প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস রয়ে গেছে, যে যেই জন্য ভালো ভালো কোম্পানিগুলো দেশি বিদেশি মার্কেটে আসতে চাচ্ছেন। জি, আপনিও তো একজন উদ্যোক্তা, আপনি যদি কিছু কারণ বলতেন যে কেন আপনারা আগ্রহী না, যে জায়গায় ব্যাংকে প্রত্যেক বছর আপনার বাধ্যতামূলক সুদ দিতে হচ্ছে, পুঁজিবাজারে কোনো সুদ দিতে হচ্ছে না, বিনা সুদে অর্থ নিচ্ছেন, জামানতে বিনা জামানতে নিচ্ছেন, তারপরে কেন আসতে যাচ্ছে না? দেখেন, আমরা সবসময় প্রাইভেট সেক্টর কিন্তু বলে থাকি যে ইজ অফ ডুইং বিজনেস। আমার ব্যবসা করার জন্য আমাকে একটা সুযোগ এবং ভালো একটা কমফোর্টেবল জোন দিতে হবে। জি সো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো আছে, সেটা এখনো কিন্তু একটু পরিপন্থী। আমাদের বিজনেস কমিউনিটি কিন্তু এই সেক্টরটা এখনো যেতে উদ্বুদ্ধ ফিল করছে না। সো জি এই জন্য আমাদের অনেক ব্যবসায়ী আছেন, ওনারা কিন্তু বা যেতে সাধারণত কমফোর্টেবল ফিল করেন। জি। আচ্ছা, আমরা পুঁজিবাজার নিয়ে হয় আরও বিস্তর আলোচনা করব আরও পর্বে। আজকে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি এখন। সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ের সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? আপনি জানেন যে এক্সপোর্ট বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, এলসি ইম্পোর্টও বেড়েছে, ইম্পোর্ট সেটেলমেন্ট বেড়েছে, যদিও রমজানকে সামনে রেখে। সেক্ষেত্রে আপনি কিছুটা স্থিতিশীলতা দেখতে পাচ্ছেন কিনা ইকোনমিক ইন্ডিকেটরগুলোতে? এটা একটা ডিবেটেবল একটা টপিক আপনি বললেন। আমরা প্রথমে অবশ্যই সাধুবাদ জানাই, এবং প্রেজেন্ট ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আসার পর থেকেই আমাদের ডলারের যে স্কারসিটিটা ছিল এটাকে কিছুটা ইজ করেছে, এবং আমাদের ডলার টাকা যতটুকু যেভাবে কন্টিনিউয়াসলি ডিভ্যালু করছিল, ওইটাও একটা স্টেবল জায়গায় এসছে। কিন্তু আমি মনে করি যে দেখেন, আমাদের ইকোনমিটা কিন্তু বছর তিনেক আগে যে গ্লোবাল কনফ্লিক্ট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আদার কনফ্লিক্টের জন্য হুম, ইকোনমিটা কিন্তু চাপের মুখে পড়ে গেছে। জি সো আমরা যখন ক্যালকুলেট করি যে ইকোনমি বেড়েছে কিনা, ডলার বেড়েছে কিনা, গত বছরের সাথে ওয়াইটিডি আমরা একটা কম্পেয়ার করি, তো গত বছর তো হিউজলি এই সময় ডলার ক্রাইসিস ছিল। জি সো এখন ডলারটা ইমপ্রুভ হওয়ার জন্য আপনার কিছুটা রিগেইন করছে। এটা হলো যতটুকু আমাদের ইকোনমিটা ড্রপ করেছে, সেটা আবার রিগেইন করছে। সো জি এই অ্যাসপেক্টে আমি বলবো যে এটা একটা রিকভারি পিরিয়ড চলছে, রাদার দেন আমরা যদি বলি যে এটা একটা ইকোনমিক প্রগ্রেস হচ্ছে। আর আপনি যেটা বললেন আমাদের রেমিটেন্সের ব্যাপারে, আমি এগেইন আই কংগ্রাচুলেট দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এন্ড ইটস স্ট্র্যাটেজি, যে এই জন্য কিন্তু অনেক অংশের একটা টাকা যেটা হুন্ডির মাধ্যমে আসতো, এখন একটা ব্যাংকিং চ্যানেলের জি মধ্যে দিয়ে আসছে। জি। প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন আগামীকাল। সেক্ষেত্রে আমরা যদিও অনেক কিছু নিয়ে ভাবছি যে আসলে চীন বাংলাদেশে কিভাবে বিনিয়োগ করবে, কিন্তু বাস্তবত পক্ষে যেটা দেখা যাচ্ছে যে বাইল্যাটারাল কোনো এগ্রিমেন্ট হবে না। চীন বরঞ্চ বাংলাদেশে বিনিয়োগ করবে, কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা হবে। তবে আমাদেরও কোনো রিপ্রেজেন্টেশন থাকা দরকার ছিল কিনা, বাংলাদেশের পণ্য একটু শোকেস করা দরকার ছিল কিনা?
দেখেন, আমরা বরাবরই আমরা সবসময় বলি যে বাংলাদেশ শোকেসিং এবং অথবা বাংলাদেশ ব্র্যান্ডিং, কান্ট্রি ব্র্যান্ডিংটা আমরা কিন্তু সবসময় পিছিয়ে আছি। শুধু চীন না, পৃথিবীর ইভেন পশ্চিমা দেশগুলোতেও আমাদের ব্র্যান্ডিংটা এখন আমরা পিছিয়ে আছি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে চীন এমন একটা দেশ, আপনি কোনো দেশই আমার থেকে কখন মালটা নিবে, যখন ওর হুম। দেশে এটা পাওয়া যায় না, অথবা ওর দেশ থেকে আমরা ভালো কোয়ালিটি অথবা একটা বেটার রেটে আমরা অফার করতে পারছি। সো চীন পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড অ্যান্ড ওদের মানে র মেটেরিয়ালের রিসোর্সটা অপরিসীম, যেখানে আমাদের তো রিসোর্সই নেই। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা মনে করি যে চাইনিজ যেহেতু একটা গ্লোবাল, ধরেন যুক্তরাষ্ট্রে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসাতে একটা শর্ট টার্ম গেইনের একটা সুযোগ দেখা যাচ্ছে। একটা ট্রেড ওয়ার শুরু হয়েছে বড় বড় ইকোনমির জি। এগেনস্টে। তো স্বাভাবিকভাবে এই টাইমটা একটা ভালো সুযোগ, ইন্ডিয়া চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো যদি বাংলাদেশে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সপোর্ট পটেনশিয়াল বাড়বে বলে মনে করি। জি, আমরা এক্সপোর্ট পটেনশিয়াল নিয়ে আরও আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। জি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। দর্শক, আমরা আবারও ফিরছি আলোচনায়। তাসকিন ভাই, আপনি যেটা বলছিলেন এক্সপোর্ট পটেনশিয়াল নিয়ে বলছিলেন, ইউএসের কথা বলছিলেন, চীনের কথা বলছিলেন। আসলে একটি অর্থনীতির মেরুদণ্ড বলা হয় এক্সপোর্টকে, রেমিটেন্সকে। সেই জায়গায় এই খাতটিকে ফোকাস দেওয়ার জন্য আপনি নতুন ধরনের কোনো ইনসেন্টিভ দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে গত 3 বছর ধরেই কিন্তু আমরা একটা বেড়াজাল এবং একটা ইকোনমিক নেগেটিভ প্রেশারের মধ্যে আছি, ঠিক না? তা আমরা আমরা আশা করি যে আমরা সামনের 1-2 বছরের মধ্যে এটা ঘুরে দাঁড়াতে পারবো। এই এক্সপোর্ট পোটেনশিয়ালটাকে বাড়ানোর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, আমাদের এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো জি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে উদ্বুদ্ধ এবং ইনসেন্টিভাইজ করার জন্য সরকারি মহল থেকে, পাবলিক সেক্টর থেকে কিছু কমিটমেন্টস প্রয়োজন হয়। এর কিন্তু একটা সুবর্ণ এটা চীন থেকেই মূলত আমাদের দেশে আসার একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে। জি, এক্ষেত্রে আমি যদি আপনাকে একটু তথ্য দেই, গতকালে আমি পড়েছি সম্ভবত ১৪৪টি কোম্পানি তার তালিকাভুক্ত আছে, ফরেন কোম্পানি এফআইসিসিআই এ। এর মধ্যে ১৩টি কোম্পানি আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। সেই হিসাব করলে 10%ও কিন্তু তালিকাভুক্ত নেই। আমরা আসলে এই এফডিআই আনতে আসলে পারছি না কেন? আমাদের বহু বছর ধরে কিন্তু আমাদের একটা নেগেটিভ কথা বাংলাদেশের ব্যাপারে বলা হয়, ইনকনসিস্টেন্ট পলিসি। আমাদের আচ্ছা। পলিসি গুলা খুব মানে কমিটমেন্ট, সরকারের থেকে তো পলিসি আসতে হবে যে তোমরা ইনভেস্টমেন্টটা নিয়ে আসো, আমরা তোমাদেরকে এই মানে সুযোগ সুবিধাগুলা দিব, একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা লং টার্ম ইনসেনটিভ দিব। তো আপনারা গত 2 মাস আগে আপনি দেখেছেন যে এনবিআর থেকে মোটরসাইকেল এবং ইলেকট্রনিক্স এর খাতের জন্য কিন্তু একটা 2032 সাল পর্যন্ত 10 বছরের একটা ইনসেনটিভ বা লোয়ার ইনকাম ট্যাক্সের জন্য কিন্তু একটা ইনসেনটিভ দেওয়া ছিল। এটা কে আচ্ছা। দিয়েছে? সরকার দিয়েছে। হঠাৎ করে এসে মাঝপথে এসে আরো আরো 7 বছর বাকি আছে, আপনি বলছেন আমি এটা 10% দিব না 20% দিব। এটা কিন্তু ইনকনসিস্টেন্সি বল। জি। এইসব কারণের জন্য, এবং একটা কোম্পানি খোলার মধ্যে এত মানে ওয়ান স্টপ সার্ভিস না করে এত ডিফারেন্ট টাইপ অফ আমাদের সার্টিফিকেশন এন্ড অ্যাপ্রুভাল নিতে হয়, বিদেশি কোম্পানিগুলা এই জন্য কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। জি, তাসকিন ভাই, এক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হওয়া সত্ত্বেও যেন কোনো ধরনের পলিসিগত চেঞ্জ না হয়, কোনো ধরনের রুলস রেগুলেশন পরিবর্তন না হয়, সেই জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা কি কারো মধ্য থেকে এসছে? দেখেন, আপনার পৃথিবীর আমাদের আশেপাশে যেসব ডেভেলপিং দেশগুলো আছে, আমরা বলি আপনাকে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত, আপনি যদি এদেরকে অ্যাকচুয়ালি একটু মূল্যায়ন করেন বা তারা কিভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস গুলা করে, তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। ভেরি আনফরচুনেট, আমাদের দেশে আমরা গত 2-3 দশকে দেখেছি যে যখনই একটা পট পরিবর্তন বা সরকার পরিবর্তন হয়, আমাদের ফরেন এবং ডোমেস্টিক অনেক পলিসি চেঞ্জ হয়ে যায়। সো জি। এই জিনিসটা কিন্তু সব মানে রাজনৈতিক ভাবে, ডিপ্লোম্যাটিক্যালি আপনাদের মানে পলিটিক্যালি আপনাদের একটা কনসেনসাসে আসতে হবে সকল দলকে, যে আমরা যেই পাওয়ারে থাকি আর চলে যাই, আমাদের ফরেন পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি গুলো যাতে এক থাকে। কারণ এই জি। জিনিসগুলো আমাদের দেশকে মানে ফরেন ইনভেস্টরদেরকে কিন্তু একটা নেগেটিভ ইমপ্লিকেশন প্রতি সর্বদা দিয়ে আসছে। জি, এখন আসি আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা,
তাদের জন্য আপনি জানেন যে গ্যাসের দাম বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছিল। গ্যাসের দাম বাড়লে তো বিদ্যুতের দামও বাড়বে। এটি নিয়ে অনেক দিনে আপনাদের ব্যবসায়ীদের দাবি ছিল যে এটি আসলে যেন না বাড়ানো হয়। এই ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা অথবা আশার আলো দেখতে পাচ্ছেন কিনা? আমরা যথেষ্ট যখনই মানে আমাদের এই এই প্রপোজালটা গ্যাসের দাম বাড়ানোর বলা বলা হলো, আমরা কিন্তু বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন সংগঠন থেকে আমরা জোর এটার এগেইনস্টে দাবি তুলেছি যে আপনারা 10 বছরে প্রায় 12 বার এবং 200% প্রাইস বেরিয়েছেন, হুম, সেটারও কিন্তু জাস্টিফাইড আমরা কোনো রিজন দেখিনি। আর হুম, এখন সম্ভবত যেটা বলছে যে ওনাদের অনেকটুকু এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে, সেটাও আমরা মনে করি যে এটা একটা শর্ট টার্মের জন্য। তো এইভাবে বাড়িয়ে দিলে আমাদের দেশে অনেক ইনভেস্টমেন্টস এবং মানে ফ্যাক্টরিজ আছে যেগুলো হলো গ্যাস নির্ভরশীল। সো হুম। এইসব সেক্টর গুলা কমপ্লিটলি মানে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে টু দ্য লেভেল দ্যাট মানে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট বন্ধ বন্ধ হয়ে যাওয়ার মতো উপদ্রব হয়ে যাবে। জি, এক্ষেত্রে আপনি জানেন যে দেশি এবং বিদেশি সব ধরনের বিনিয়োগ স্থবির রয়েছে। একটু, একটু আসলে গতি ফিরে পেতে শুরু করেছে। সেই জায়গায় যদি আসলে দেশের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের যে লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি, সেটিকে অ্যাচিভ করা সম্ভব হবে? এই মুহূর্তে কোনো ইকোনমিক ইন্ডিকেশন দেখাচ্ছে না যে আমরা খুব তাড়াতাড়ি এই এই জায়গা থেকে আমাদের ক্রেডিট গ্রোথটা আমরা আনতে পারবো। এই ক্রেডিট গ্রোথ এবং ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমরাও যেটা দেখেছি বিভিন্ন দেশে যখন আমরা চেম্বার টু চেম্বার ডিসকাশন করি, একটা ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো জি, এই 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 একটা আঙ্গিকে কিন্তু অনেকটা স্থবির হয়ে গেছে। এবং প্রাইভেট সেক্টর বাড়ার তো কোনো রিজন আপনি আপনি আমাকে বলেন, ললেসনেস, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ব্যাংকের টাকার অবস্থা খারাপ, মানে আমাদের মানি মার্কেটে সাপ্লাই নেই। থার্ড হলো আপনার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। সো এই হুম, অবস্থায় কি হিসেবে আপনার ক্রেডিট গ্রোথ হবে? জি, জি। এক্ষেত্রে আবার আরেকটি বিষয় যদি এড করা হয়, এনবিআর চেয়ারম্যান রিসেন্টলি বলেছেন যে এবারের যে অর্থবছরের বাজেট হবে, নতুন করে কোনো কর অব্যাহতি দেয়া হবে না। সেটা আপনাদের ব্যবসায়ের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে কিনা? একটু যদি সংক্ষেপে বলতেন। এটা আমার শেষ প্রশ্ন। আপনার আপনার এর আগের কোয়েশ্চেনটি আপনি বলছেন আপনি ক্রেডিট গ্রোথ চাচ্ছেন। আপনি তার মানে ক্রেডিট গ্রোথ মানে হলো নতুন করে বিনিয়োগ হোক। আবার সেকেন্ড কথা আপনি বলছেন যে আপনি ক্রেডিট মানে ইনভেস্টমেন্ট করার জন্য কোনো ধরনের মানে ইনসেনটিভ দিবেন না। এই দোনোটা কোয়েশ্চেনই কি সরকারের পক্ষ থেকে এসছে এবং সাংঘর্ষিক হয়ে গেল না? জি। তো আপনি যদি ইনসেনটিভ না দেন, আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে হবে? জি, জি। এক্ষেত্রে আপনাদের কর অব্যাহতি ছাড়াও আপনাদের কি সারভাইভ করা সম্ভব কিনা? দেখেন, কোনো ভালো বিজনেস কমিউনিটি, একটা একটা দেশের 95% কমিউনিটি কিন্তু ভালো বিজনেসম্যান। আমাদের দেশেরও প্রাইভেট সেক্টর পুরো জিডিপির 85% কিন্তু ড্রাইভ করে। এবং ভালো ব্যবসায়ী, একদম বড় বড় হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিও আছে। তো এই মুহূর্তে এটা খুব চ্যালেঞ্জিং টাইম। আমরা ব্যবসায়িক মহল থেকে চেষ্টা করছি আমাদের বিজনেস গুলোকে টিকিয়ে রাখার জন্য। জি। এর সাথে কিন্তু আমরা সোচ্চার হচ্ছি সরকার যাতে আমাদেরকে এই ইকোনমিক প্রেশার থেকে সাপোর্টটা করে। তো জি, আমরা আমরাও হোপ আশা করি। করছি জি, সরকার আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে। যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন করবে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।